নমস্কার। আজ শোনাব সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মহাকালীর জটার জট। মেজ মেয়ে সুমিত্রার বিবাহ আগামী শ্রাবণে। বড় মেয়ে সুচিত্রা আধ বোবা, আধ কালা, আধ পাগল। তাহা সত্ত্বেও পাত্র খুঁজিতে হয়, জোটে না তবু খুঁজিতে হয়। শেষে না কাঁদিয়া মেয়ে দেওয়া যায় এমনি একটি সম্বন্ধ মামার চেষ্টায় প্রায় স্থির হইয়া আসে এবং একদিন বেলা 10টায় পাত্রপক্ষ সদলে মেয়ে দেখিতে শুভাগমন করেন। তারপর যাহা ঘটে তাহা যেমন অচিন্তনীয় তেমনি বীভৎস। অর্ধনগ্ন অবস্থায় উঠানে গড়াগড়ি দিয়ে সুচিত্রা চিৎকার করিয়া কাঁদে। মরিয়া গেলেও দুবার বিবাহ সে কিছুতেই করিবে না। এই কথা সকলকে বুঝাইয়া দিবার চেষ্টায় পাগল মেয়েটার যেন প্রাণ বাহির হইয়া যাওয়ার উপক্রম হয়। যাহারা মেয়ে দেখতে আসিয়াছিলেন খানিকক্ষণ মজা দেখিয়া মুচকি হাসিয়া তাহারা প্রস্থান করেন। উপস্থিত সকলের মুখে মেঘ ঘনাইয়া আসে। কাহারও মুখে কথা ফোটে না, কেহ কাহারও মুখের দিকে চাহিতে পারে না। খানিক আগেই তো সুচিত্রার অনাবৃত দেহটা সকলের চোখে পড়িয়াছে। মেয়েটার অস্তিত্বে ফাঁক আছে, কিন্তু অঙ্গের কোথাও ফাঁকি নাই। ওর সম্বন্ধে এ যেন একটা নূতন চেতনা নিয়া জাগিয়া ওঠা। সুলতা ননদকে শান্ত ও সংযত করিয়া দিতেছিল। প্রশ্নকামী মামা শ্বশুরের নৈকট্য পরিহার করিয়া সে এদিকে সরিয়া আসিল। সুমিত্রাকে চুপি চুপি বলিল, ওকে মিথ্যে জ্বালাতন করা মেজ ঠাকুরজি। এদিকে মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া মামা অতি কষ্টে সুচিত্রাকে জিজ্ঞাসা করিলেন, দুবার বিয়ে কিরে চিত্রা, তোর আবার বিয়ে হলো কবে? চোখ মুছিতে মুছিতে করুণ সুরে সুচিত্রা বলিল, হয়েছে মামা, ও রোজগার করে না বলে তোমরা আমার আবার বিয়ে দেবে? সে কে রে, কার কথা বলছিস? সুচিত্রা নীরবে মাথা নাড়িল। কে রোজগার করে না? মামা আবার জিজ্ঞাসা করিলেন। কিন্তু বহু জিজ্ঞাসাবাদেও সুচিত্রার অক্ষম স্বামীর পরিচয় জানা গেল না। সে বলিবে না, স্বামী তাহাকে বলিতে বারণ করিয়া দিয়াছে। শেষ পর্যন্ত মামা হাল ছাড়িয়া দিলেন। একে কুমারী মেয়ে, তাই আবার পাগল। ইহার মনের কথা বাহির করিবার মতো বুদ্ধি তার মতো অবিবাহিত লোকের নাই। একটা বিড়ি বাহির করিয়া তিনি নীরবে ধূমপান করিতে লাগিলেন। অত চেষ্টা যত্নে জোগাড় করা সম্বন্ধ ফাঁসিয়া যাওয়ায় তাহার দুঃখের অবধি ছিল না। আহা, এই পাগল মেয়েটাকে তিনি কত ভালোবাসেন! তারই মায়ের পেটের বোনকে 3 দিন যন্ত্রণা দিয়া জমের দক্ষিণ দুয়ারের কাছাকাছি লইয়া গিয়া এ মেয়ে পৃথিবীতে আসিয়াছিল। ইহার বিবাহ দিতে পারিলে তার কত সুখ হইত শুধু ভগবানই তাহা জানেন। ও বাড়ির যাদব মেয়ে দেখানো ব্যাপারে সহায়তা করিতে আসিয়াছিলেন। সুচিত্রার নগ্নতা চোখে পড়া মাত্র তার দৃষ্টি নিজের বাড়ির কার্নিশে উঠিয়া গিয়াছিল। এতক্ষণে চোখ নামাইয়া তিনি চারিদিকে চাহিয়া দেখিলেন। সুলতার কাছে আগাইয়া গিয়া বলিলেন, এ নিশ্চয় পাগলামি ছোট বউ। সুলতা মৃদুস্বরে বলিল, তাছাড়া কি? কাঁচা পাকা দাড়ির মধ্যে অঙ্গুলি চালনা আরম্ভ করিয়া যাদব চিন্তিতভাবে মাথা নাড়িতে লাগিলেন। সুলতার কথায় যথেষ্ট আশ্বস্ত হইলেও জীবনের সঞ্চিত অভিজ্ঞতা তাহাকে যেন বিচলিত করিয়া তুলিয়াছিল। বিশ্বাস করেন না, কিন্তু এ রহস্য যেন তিনি চেনেন। সরমা পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছিলেন। সুলতার সঙ্গে যাদবকে কথা কহিতে দেখিয়া তার যেন চেতনা হইল। বউকে কাছে ডাকিয়া বলিলেন, চিত্রা, এসব কি বলছে ছোট বউ? তুমি কিছু জানো? এ বাড়ির সকলকে সুচিত্রা পরিহার করিয়া চলে, কিন্তু কি কারণে বলা কঠিন। সুলতার সঙ্গে তার ভাব আছে। এ বাড়িতে সুলতার দুপুরগুলি বিনিদ্র। 7 মাসের ভ্রূণের ভারে তাহার পদক্ষেপ মন্থর, কিন্তু সারাটি দুপুর সে এঘর ওঘর করিয়া বেড়ায়। চঞ্চল সে নয়, কিন্তু চুপচাপ বসিয়া থাকিতে তরুণ বধূটির যেন দারুণ অস্বস্তি। সুচিত্রার গোপন পরিণয়ের সংবাদ যদি কাহারও জানা থাকে তবে সুলতার থাকাই সম্ভব।
কিন্তু সুলতা কিছুই জানে না। শাশুড়ির প্রশ্নের জবাবে সে মৃদুস্বরে বলিল, জানি নে মা, ও বাড়ির পঞ্চু ছাড়া ঠাকুরজি তো আর কারোর সঙ্গে কথা কয় না। শুনিয়া সরমা স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। পঞ্চু ছেলে মানুষ, স্কুলে পড়ে। সরমার ছোট ছেলেটি বাঁচিয়া থাকিলে অত বড়ই হইত এতদিনে। সুচিত্রার বিকৃত মনে এই ভাইটির জন্য কেমন করিয়া একটা আশ্চর্য প্রখর মমতা জন্মিয়াছিল। খুব সম্ভব সেই ভালোবাসাই এখন পাশের বাড়ির গম্ভীর প্রকৃতির ছেলেটির উপর পড়িয়াছে। পাগল মেয়ের অন্ধ উগ্র ভালোবাসা, প্রকাশটি বিচিত্র। পাঁচুর স্কুল বন্ধ থাকার দিনটির প্রতীক্ষায় সুচিত্রা ছটফট করে। অন্যদিন তার কাছে পাঁচুর বেশিক্ষণ থাকা নিষেধ। তাড়াতাড়ি লেখাপড়া শিখিয়া পাঁচু মানুষ হোক, সুচিত্রার এই আগ্রহ একেবারে নিষ্ঠুর। ছুটির দিন দুপুরটি পাঁচু তার কাছে থাকে। সকালে পঞ্চুর পড়া চাই, বেশ মনোযোগ দিয়া পড়া চাই। সুচিত্রার মাথার দিব্যি। খাওয়া দাওয়ার পর 11টা কি 12টার সময় সলজ্জভাবে পঞ্চু আসিয়া দাঁড়ানো মাত্র তাহাকে ভিতরে নিয়া গিয়া সুচিত্রা ঘরের দুয়ার দেয়। 5টা অবধি ছেলেটিকে লইয়া হাসিয়া কাঁদিয়া সোহাগ করিয়াও তার যেন তৃপ্তি হয় না। ভাঙা ভাঙা কথা তাহার এমনি দুর্বোধ্য। পঞ্চুকে সোহাগ করিবার সময় তাহা এত বেশি জড়াইয়া যায় যে বাহির হইতে শুনিলে মানে বোঝা যায় না, কিন্তু সুরটা এমন করুণ যে চোখে জল আনিয়া দেয়। যাদবের বড় ছেলে সতীশ ম্লান মুখে সরমার মুখের দিকে চাহিয়াছিল। সরমাকে চোখ মুছিতে দেখিয়া সে আর আত্মসংবরণ করিতে পারিল না। মিছামিছি কেন কাঁদছেন মাসিমা? ওর কথার কি কোনো দাম আছে? সতীশের চোখ ছলছল করিতে লাগিল। সরমার চোখে মুখে ব্যথা আরো ঘনীভূত হইয়া আসিল। সতীশের সহানুভূতি তার সহ্য হয় না, বুকের মধ্যে কেমন করে। সতীশ আবার বলিল, আপনার হার্ট দুর্বল, এরকম অধীর হবেন না মাসিমা। সরমা শ্বাস টানিয়া বলিলেন, আমার বুক ধরফর করছে সতীশ। সতীশ চমকাইয়া উঠিল, বুক ধরফর করছে? এরা দেখছি আপনাকে বাঁচতেই দেবে না মাসিমা। চলুন, আপনি একটু শুয়ে থাকবেন। এইখানে একটু বসি সতীশ। সে হবে না মাসিমা, আপনাকে শুতে হবে। সতীশ ঘরে ঢুকিয়া মাদুরো বালিশ আনিয়া বিছাইয়া দিল। সরমা ম্লানভাবে একটু হাসিলেন। মমতায় ছেলেটা পাগল, ওর চোখের দিকে তাকাইতেও যেন ভয় করে। হেমন্ত ছোট ছেলে, সুলতার স্বামী। ঝড়ের মতো বাড়িতে ঢুকিয়া সে বলিল, বেটাদের আচ্ছা করে গালাগাল দিয়ে এলাম মামা। পাগল মেয়ে দেখতে এসে তার পাগলামি দেখে হাসবে, এ কি আর কি নাকি? সুলতা ঘোমটা একটু টানিয়া দিল, লজ্জায় নয়, মুখের ভাব গোপন করিবার জন্য। সুমিত্রা হাসিয়া বলিল, হ্যাঁ দাদা, রাস্তায় ভিড় জমেছিল। গালাগালি শুনে পথের লোক প্রাণ ভরে খুব হেসেছিল। অযথা পরিমাণে হাসিতে হাসিতে মাথা নাড়িয়া হেমন্ত বলিল, না, হাসবে কেন? সুলতা তীব্র চাপা গলায় সুমিত্রাকে বলিল, বলো না মেজ ঠাকুরজি, ওর ভঙ্গি দেখে আমাদের সকলের হাসি পাচ্ছে, পথের লোক হাসি চেপে রাখবে কোন দুঃখে? ও বাবা, ও কথা বলি আর বুড়ো বয়সে পিট্টি খেয়ে মরি আর কি, বলতে হয় তুমি বলো। বলিয়া সুমিত্রা মুখ বাঁকাইল। সুমিত্রার বিবাহ হয় নাই, তার বিবাহ আগামী শ্রাবণে। সুলতা মৃদুস্বরে বলিল, বলার অধিকার আমারই পুরো বটে। যাদব আনমনে সুলতার নিকটে সরিয়া আসিয়াছিলেন। সুলতার কথাগুলি তিনি শুনিতে পাইলেন। হেমন্তকে তার কিছু বলিতে সাহস হয় না, কিন্তু সুলতার ইচ্ছা তার ভীরুতার চেয়ে বড়। মুখখানা যথাসম্ভব গম্ভীর করিয়া হেমন্তকে উদ্দেশ্য করিয়া তিনি বলিলেন, এ দুর্বুদ্ধি তোমার মাথায় চাপলো কেন হেমন্ত? রাস্তায় দাঁড়িয়ে ভদ্রলোককে গাল দেবার বয়স তোমার পার হয়ে গেছে বাপু। এক মুহূর্তে ক্রুদ্ধ হইয়া উদ্ধতভাবে হেমন্ত জবাব দিল, তাই যদি গিয়ে থাকে, আপনার উপদেশ শোনবার বয়সও বোধহয় আমার পার হয়ে গেছে কাকা। ও আচ্ছা, বলিয়া যাদব মুখ ফিরাইয়া নিলেন। দেখিতে পাইলেন সুলতা অনভ্যস্ত দ্রুত পদে ঘরের দিকে চলিতে আরম্ভ করিয়াছে। নিজের দাড়িকে যাদব জোরে মুচড়াইয়া দিলেন। ভাবিলেন, একালের মেয়েরা সেকালের মেয়ের মতো আছে, কিন্তু ছেলেগুলি হইয়াছে উদ্ধত, দুর্বিনীত, পাষণ্ড।
ইহাদের ধরিয়া চাপকানো উচিত। ইহাদের মৃত্যু হইলে পৃথিবীর মঙ্গল। যাদবের বুকের মধ্যে তীক্ষ্ণ ঘা লাগিল। সুলতার খুব শুভাকাঙ্ক্ষিত তিনি। দাড়ি আর তিনি মুচড়াইলেন না। হঠাৎ রাগের বশে যাহা ভাবিয়া বসিয়াছেন, মনে মনে তাহারই জন্য অনুতাপ করিতে লাগিলেন। ও বাড়ির ছাদের কার্নিশে একটা চিল আসিয়া বসিয়াছে। পিঠ তাহার রোদে পুড়িয়া গেল, বুকে কিন্তু নিজের দেহেরই ছায়া। এ বাড়ির ছাদে চিলেকুটির ছায়ায় বসিয়া হেমন্ত আকাশে ঘুড়ি উড়াইতেছে। ঘরের জানলা দিয়া একটি সুদূর সাদা মেঘের গায়ে দুর্লক্ষ কালো বিন্দুর মতো স্বামীর ঘুড়িটা সুলতার চোখে পড়িল। তাহার মুখ ম্লান হইয়া গেল। আজ সে বাপের বাড়ি যাইবে। আজিকার দিন এই ছাদে গিয়া হেমন্ত ঘুড়ি উড়াইতে বসিয়াছে এজন্য নয়। স্বামীর এই ছেলে মানুষের পরিচয় তাহার চিন্তা যে জীবনের সীমা পার হইয়া স্বর্গীয় পিতার নিকট উপস্থিত হইল, ইহার আতঙ্কে। এখন এভাবে বাবার কথা ভাবিতে আরম্ভ করিলে বিকাল পর্যন্ত তার সময় কাটিবে কি করিয়া? বাবাকে সুলতা বড় ভালোবাসিত। 17 বছর বয়স পর্যন্ত পিতা স্নেহের মূল্যে নিজের সমস্ত জীবনটা সে বিলাইয়া দিয়াছে। গাঢ় সুমিষ্ট মধুর তলে তার যেন আকণ্ঠ সমাধি। তুলিয়া আনা সত্ত্বেও মধুপাত্রে নিমজ্জিত মক্ষিকার মতো এখনো সে মধুর বন্ধন সর্বাঙ্গে জড়াইয়া আছে, এবং তারই ফলে অনর অচল স্থবির তাহার জীবন। অচেনা অনাত্মীয় মানুষের মধ্যে তাই একা বাঁচিয়া থাকা। বাবাকে মনে পড়িলে এই বৃন্তচ্যুতির অনুভূতি সুলতার অসহ্য হইয়া ওঠে। মনে হয় জীবনে পাড়ি জমাইবার জন্য ছোট একটা ডিঙিতে তাহাকে তুলিয়া দিয়া জাহাজ নিয়া পিতা তাহার চিরদিনের জন্য নাগালের বাহিরে চলিয়া গিয়াছেন। এ ডিঙি সামনেও আগায় না, ডুবিতেও চায় না। এ পাড়ের তীরের কাছে অল্প ঢেউয়ে টলমল করে। বাস্তবিক জীবন এখানে এমন অগভীর যে খেয়া ডিঙি চড়ার বালিতে ঠেকিয়া গিয়াছে বলিয়াই সুলতা সন্দেহ করে। হেমন্তর অপরাধ নাই, তার প্রকৃতি ওই রকম। সে যেন বয়স্ক শিশু, দায়িত্ব জ্ঞানহীন, নির্বোধ। ওর জন্য কতদিন লজ্জায় সুলতার মাথা কাটিয়া গিয়াছে তার হিসাব নাই। বাড়ির সকলে যখন গম্ভীর মুখে একটা গুরুতর সাংসারিক সমস্যা নিয়ে আলোচনা করে, পরামর্শ দিবার জন্য ও বাড়ির যাদবকে পর্যন্ত ডাকিয়া আনা হয়, মাঝে মাঝে কি অদ্ভুত হাস্যকর মন্তব্যই হেমন্ত করিয়া বসে। সুমতি পর্যন্ত দাদার বয়সটা অগ্রাহ্য করিয়া বলে, আবল তাবল কি বকছো দাদা? হেমন্তর রাগ আছে 16 আনা। বলে, তোর কিরে বেয়াদব মেয়ে? তখন গুরুজনের মধ্যে কেউ ভয়ে ভয়ে বলেন, আত্মীয় স্বজনের সুখ দুঃখের কথা অমনভাবে তুচ্ছ করতে নেই হেমন্ত। বয়ে গেল। বয়ে গেল? বয়ে গেল কিরে? দাদা থাকে বিদেশে, তুই তো এখন এইসব দেখবি শুনবি, তোর ওপর তো সব ভার। কোণঠাসা হইয়া হেমন্ত একটু মুখ বাঁকায় মাত্র, কোনো জবাব দেয় না। আড়ালে সুলতার গা রাগে রিড়ি করে। ছেলের মতো যাকে শাসন করিতে ইচ্ছা হয়, তার স্বামিত্বের লজ্জা কোথায় লুকাইবে সে ভাবিয়া পায় না। এ লজ্জা চিরদিনের। সিঁদুর যদি না মুছিয়া যায়, পাকা চুলে তো এ কলঙ্ক ঢাকা পড়িবে না। শিশু তার কর্তা, শিশু তার ভর্তা, শিশুর সে অঙ্কশায়িনী। সুলতা বাক্স গোছানোর অসমাপ্ত কাজে ব্যাপৃত হইবার চেষ্টা করিল। দুখানা কাপড় গুছাইয়া রাখিতেই সে ক্লান্ত হইয়া পড়িল। হাত গুটাইয়া সে চুপচাপ বসিয়া পড়িল। এমনই সময় আসিয়া দাঁড়াইল পঞ্চু। কি বলিতে গিয়া লাজুক ছেলেটি চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। সুলতা বলিল, কি ভাই, আপনি আজ চলে যাবেন? যাব। স্কুল পালিয়ে তুমি বুঝি আমায় তাই দেখতে এলে? পঞ্চু অস্বীকার করিয়া বলিল, না। না কি ভাই? ক্লাসে থাকতে ভালো লাগে না, তাই চলে এলাম। সুলতা খুশি হইয়া বলিল, অন্য ছেলে হলে বলতো, হ্যাঁ তোমাকে দেখতে এলাম। ছেলের দল থেকে তুমি বড় তফাৎ হয়ে গিয়েছ ভাই। কিন্তু ঠাকুরজির জন্য স্কুল কামাই করলে আমার জন্য পারো না? সুচিত্রা স্নেহের মর্যাদা রাখা যেন অপরাধ, এমনিভাবে পঞ্চু হাসিবার চেষ্টা করিল। সুলতা সহসা গম্ভীর হইয়া বলিল, তোমার হাসি দিন দিন শুকিয়ে যাচ্ছে, মুখে যেন জ্যোতি নেই।
খেলাধুলা করো না বুঝি? অল্প বয়সে এত বুড়ো হয়ে গেলে বেশি বয়সে বাঁচবে কি করে পঞ্চু? সরমা কতকগুলি কারুকার্য খচিত কাঁথা সেলাই করিয়া দিয়াছিলেন, সেগুলি ভাঁজ করিয়া ট্রাঙ্কে ভরিয়া সুলতা আবার বলিল, এই বয়সে তুমি বুড়ো হয়ে গেছ, আর বুড়ো বয়সে ও কত ছেলে মানুষ জানলা দিয়ে একবার তাকিয়ে দেখো ভাই। আমি আজ চলে যাব, ঘুড়ি দিয়ে উনি তাই মেঘ শিকার করছেন। আপনি বারণ করেন না কেন? বারণ করলে কে শুনছে? আপনার বারণ শোনে না? বউ বারণ করিলে কথা শোনে না এরকম মানুষ যে পৃথিবীতে থাকিতে পারে পঞ্চুরে ধারণা ছিল না। কথা না রাখিলে বউ কাঁদে, বউয়ের কান্না হেমন্ত সয় কি করিয়া? আপনি খুব কাঁদেন না কেন? ও মা, কাঁদব কি জন্য? পঞ্চু আরও অবাক হইয়া গেল। ব্যাপারটা সে ঠিক বুঝিতে পারিতেছে না। এমন সময় সুচিত্রাকে আসিতে দেখা গেল। সুলতা বলিল, তোমার দিদি আসছে পঞ্চু। ঘরে পা দিয়া কথাটা কানে যাইতেই সুচিত্রা চটিয়া উঠিল। গেঁয়ো মেয়ের মতো কি ঠাট্টাই যে তুমি করো বৌদি! অন্য ননদ হলে গালে ঠোনা মারত। ছি ছি, ও কথা বলতে আছে? সুলতা ভয়ে ভয়ে বলিল, আর বলবো না ঠাকুরজি। সুচিত্রা এ কথা শুনিতে পাইল না। হঠাৎ তার মনে একটা নূতন খেয়াল জাগিয়াছে। মুখের উপর হইতে রুক্ষ চুলের রাশি সরাইয়া একাগ্র দৃষ্টিতে সে সুলতার স্মৃতির দিকে চাহিয়া রহিল। সে দৃষ্টি দেখিয়া সুলতা দারুণ অস্বস্তি বোধ করিতে লাগিল। অমন করে চেয়ে কি দেখছো ঠাকুরজি? সুচিত্রার যেন চমক ভাঙিল। লজ্জা ও বেদনার অপরূপ মুখভঙ্গি করিয়া সে বলিল, আজ পর্যন্ত এ তো আমার মনেই পড়েনি বৌদি। দেখেছ মেয়ে মানুষের মন, কি লজ্জা মাগো। পঞ্চুকে বলিল, আমার ঘরে গিয়ে একটু বসকে যাও তো, আমি এখনই আসছি। অত্যন্ত নির্বোধের মতো মুখ করিয়া পঞ্চু সরিয়া গেল। সুলতার পাশে বসিয়া নালিশের সুরে সুচিত্রা বলিল, তুমিও তো এতদিন মনে করে দাওনি বৌদি। কি মনে করে দিইনি ভাই? নিজের সিথির দিকে নির্দেশ করিয়া সুচিত্রা বলিল, সিঁদুর পরার কথা। দেখো দেখি, এই অমঙ্গলের ধ্বজা উড়িয়ে এ স্ত্রী মানুষ আমি সকলের সামনে বার হয়েছি, তোমাদের কি চোখ নেই? সুলতা তাহার সিঁথি আবিষ্কার করিতে পারিল না। এলোমেলো চুলের নিচে চাপা পড়িয়া গিয়াছে। অস্তিত্বহীন কাল্পনিক স্বামীর মতো এও যেন পাগল মেয়েটার কৌতুক। দাও বৌদি, আমায় সিঁদুর পরিয়ে দাও। আজ থাক ঠাকুরজি, ভালো দিন দেখে পড়ো। না, আজকেই দাও। হাতে নোয়া নেই, শাঁখা নেই, একটু সিঁদুরও পরব না? এমন করলে ও আমায় ত্যাগ করবে। সারা গায়ে এত অমঙ্গলের চিহ্ন কি কেউ সইতে পারে? আগে চুল আঁচড়ে বেঁধে দিই, তারপর সিঁদুর পরবে। গা ধুয়ে শুদ্ধ হয়ে সিঁদুর পরতে হয় ঠাকুরজি। সুলতাও যেন পাগল। কুমারী মেয়ের কপালে খানিকটা লাল গুঁড়া লাগাইতে তার আপত্তির অন্ত নাই। এ বিষয়ে তার মনে উদারতার একান্ত অভাব। এ অতির চিহ্ন নিয়া ছেলেকেলা সে ভালোবাসে না। সুচিত্রা অধীর হইয়া বলিল, আমার অত সময় নেই বৌদি, এখনই পরিয়ে দাও। বেশি বাহাদুরি তোমার না করলেও চলবে। না দিয়া উপায় নাই। সুলতা সিঁদুরের কৌটা খুলিয়া আনিল। টিপ পরাইয়া দিতে গিয়া তাহার মনে হইল, ইহার এই অর্থহীন খেয়ালটা সত্য ভাবিয়া না নিলে আর কোনো মতে চলিবে না। হিসাব করিয়া দেখিলে বেশ বোঝা যায়, তার চেয়ে এই স্বামীহীন মেয়েটা স্বামী ভাগ্যে কম ভাগ্যবতী নয়। শূন্যকে ভালোবাসিয়া ইহার নালিশ নাই, বেদনা নাই, একেবারে মশগুল হইয়া আছে। জাগিয়া থাকার সময় নিজের স্বামী প্রেমে নিজেই মুগ্ধ হইয়া থাকে, ঘুমাইয়া স্বামীর স্বপ্ন দেখে। এ ব্যাপারটা সুলতার বড় রহস্যজনক মনে হয়। পাগলের জাগ্রত অবস্থাটাই স্বপ্ন, স্বপ্নের অবস্থাটা কেমন ভাবিতেও পারা যায় না। সিঁদুর পরিয়া সুচিত্রা সুলতাকে প্রণাম করিল। এক পা পিছাইয়া গিয়া সুলতা বলিল, বেঁচে থাকো ভাই, স্বামী সোহাগিনী হও। দেখিতে দেখিতে সুচিত্রার চোখে জল আসিয়া পড়িল। সেই আশীর্বাদই করো বৌদি। ও ত্যাগ করবে বলে আমার আজকাল এমন ভয় করে। ত্যাগ করবে কেন? সুচিত্রা ভারী লজ্জা পাইল। এদিক ওদিক চাহিয়া ফিসফিস করিয়া বলিল, ছেলে মেয়ে হলো না যে। ও বলে নাই বা হলো ছেলে মেয়ে, চাকরি করে আমি তোমায় ছেলে কিনে দেব, তাতে কিন্তু ভরসা পাই না বৌদি।
সুলতার নিঃশ্বাস যেন আটকাইয়া আসিল। চাকরি করে তোমায় ছেলে কিনে এনে দেবে বলেছে? বলেছে, কিন্তু তবু আমার ভয় করে। কেনা ছেলেকে কেউ ভালোবাসতে পারে? সুচিত্রা নিজের মনে মাথা চালিতে লাগিল। চোখ তুলিয়া সুলতা দেখিতে পাইল দরজার কাছে পঞ্চু চুপ করিয়া দাঁড়াইয়া আছে। সে যেন অকুলে কুল পাইল। উঠিয়া কাছে গিয়া মিনতি করিয়া বলিল, পঞ্চু ভাই, তুমি ওকে ডেকে নিয়ে যাও, ও আমাকে পাগল করে দেবে। পঞ্চু রুক্ষস্বরে বলিল, কেন? ও তো আপনার কোনো ক্ষতি করেনি। কি বলছো পঞ্চু? আপনার বড় হিংসা। বলিয়া সুলতার ওপর রাগ করিয়াই যেন কড়া সুরে পঞ্চু সুচিত্রাকে ডাকিল, এখানে বসে হচ্ছে কি? চলে এসো। যাই। একান্ত অনুগতভাবে সুচিত্রা তাহার সঙ্গে চলিয়া গেল। সুলতা বিস্ময়ে হতবাক হইয়া দাঁড়াইয়া রহিল। হিংসাও তাহার একটু হইল বই কি। কচি লঙ্কা চিবাইতে ঝাল যত না লাগে, তেতো লাগে তার চেয়ে ঢের বেশি। 15 বছরের একটা অপরিপক্ক ছেলের ধমকে তার বুকের মধ্যে তেমনি অল্প অল্প জ্বালা করিতে লাগিল। সমস্ত মন তিক্ত ও বিরক্ত হইয়া উঠিল। হোক না ছেলে মানুষ, পুরুষ তো বটে, কেউটের বাচ্চা। মায়ের কোলে ওরা বিষাক্ত হইয়া ওঠে। নইলে তার উপরে চোখ রাঙাইবার আত্মবিস্মৃতি মুখ চোরা লাজুক ছেলেটার কেমন করিয়া হইল। সুলতা মনে মনে প্রতিজ্ঞা করিল, বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিয়া পঞ্চুর সঙ্গে কথা বলিবে না। ঘরে আর থাকিতে ইচ্ছা হইল না। নিজের যাত্রার আয়োজন নিজের হাতে করা যে কি কষ্টকর, সুলতা এতক্ষণে তাহা ভালো করিয়া বুঝিতে পারিয়াছে। ও বাড়ি যাওয়ার জন্য সিঁড়ি দিয়া সুলতা নিচে নামিল। বারান্দায় দাঁড়াইয়াছিল সতীশ ও সুমিত্রা। সুমিত্রার দাঁড়ানোর ভঙ্গিটা ভালো নয়। প্রথমে সুমিত্রা ভয়ানক চমকিয়া উঠিল। তারপর পরম ঔদ্ধত্যের সঙ্গে অকম্পিত হস্তে একটি একটি করিয়া ব্লাউজের বোতাম লাগাইল। কোনো দিকে না চাহিয়া সে উপরে চলিয়া গেল। সতীশ মাথা নিচু করিয়া বলিল, মাসিমা কেমন আছেন জানতে এসেছিলাম বৌদি। মা ভালোই আছেন। এ কথা অবান্তর। এ প্রশ্নোত্তরের মানে আছে, সঙ্গতি নাই। সতীশ একটু ইতস্তত করিয়া কৈফিয়ত দিল, ছেলেবেলা আমি সুমিত্রার বুকে একটা ফোঁড়া কাটিয়া দিয়াছিলাম। ও অজ্ঞান হয়ে পড়েছিল। সেই দাগটা আজ আমায় দেখিয়েছিল। কেন? দাগটা যেন ভুলে না যাই। এমন? এ কি তাহলে আপনার উচিত হচ্ছে ঠাকুরপো? সতীশ বিবর্ণ হইয়া বলিল, কি করব বলুন, আমি নিরুপায়। আমার মনের কি যেন একটা অসুখ আছে বৌদি। সুমিত্রাকে মেয়ের মতো মনে হয়। মেয়ের মতো মনে হয়? আপনার মাথা খারাপ নাকি? সতীশ অপরাধীর মতো হাসিল। কি জানি, হওয়া আশ্চর্য নয়। কিন্তু মেয়ে মনে করলেই সুমিত্রাকে আমি খুব সুন্দরী দেখি। আর কিছু মনে করতে গেলে ও কদর্য কুৎসিত হয়ে যায়। ও বড় রোগা আর বড় ছেলে মানুষ। সবাই বলে সুমিত্রার মতো সুন্দরী মেয়ে দেখা যায় না। ওর মার চেয়েও সুমিত্রা সুন্দর হয়েছে। সতীশ একটু ভাবিয়া বলিল, আমার মনে হয় সবাই ভুল বলে বৌদি। মাসিমা যখন প্রথম এখানে আসেন, আমার বয়স ছিল 9 কি 10। সেই বয়সে আমি যে কি অবাক হয়ে ওর দিকে চেয়ে থাকতাম এখনো মনে আছে। সারাদিন ওর আশেপাশে ঘুরতাম। সুলতা বলিল, তা সত্যি, মাকে এখনো জগদ্ধাত্রীর মতো দেখায়। মোটা হয়ে পড়েছেন নইলে। সতীশ বাধা দিয়া বলিল, ওইটুকু মোটা না হলে ওকে মানাতো না বৌদি। তা হয়তো মানাতো না, কিন্তু বয়স আন্দাজে সুমিত্রা তো রোগা নয়, দিব্যি ছিপছিপে গড়ন। সতীশ হাসিয়া বলিল, ননদ কি না, ও সবই আপনার ভালো লাগে। কিরকম হাবলা দেখলেন তো? বারবার বললাম দাগের কথা আমার মনে আছে সুমিত্রা, দেখাবার কোনো দরকার নেই। কথা শুনল না। বলিয়া সতীশ গম্ভীর হইয়া গেল। ওষ্ঠের প্রান্ত ঈষৎ কুঞ্চিত করিয়া বলিল, বাপের জন্য সুমিত্রা দেখতে খারাপ হয়েছে। তিনি বুঝি দেখতে ভালো ছিলেন না? সতীশ সজোরে মাথা নাড়িল। বিশ্রী, নাক বোঁচা, চোখ ছোট, রং কালো, দেখে আমার হাসি পেত। আপিস থেকে এলে কেন যে ছুটে কাছে যেতেন আমি ভেবে অবাক হয়ে যেতাম। একদিন কি মজা হয়েছিল শুনুন। বিবর্ণ মুখে সুলতা শুনিল। হেমন্তের সঙ্গে সতীশ উঠানে ক্রিকেট খেলিতেছিল।
আপিস ফেরত হেমন্তের বাবা বারান্দায় বসিয়া জিরাইতেছিলেন, তাহাকে বাতাস করিতেছিলেন সরমা। হঠাৎ বল লাগিয়া হেমন্তের বাবার ঠোঁট কাটিয়া একেবারে রক্তারক্তি ব্যাপার। রুদ্ধ নিঃশ্বাসে সুলতা জিজ্ঞাসা করিল, ইচ্ছে করে মেরেছিলেন নাকি? সতীশ উদাসভাবে বলিল, কি জানি, মনে নেই, কিন্তু মরে যাবেন ভয় সারাদিন বুকের মধ্যে কেমন করেছিল বেশ মনে আছে। ভয়? প্রশ্ন শুনিয়া সতীশ চটিয়া উঠিল। তবে কি, কি বলতে চান শুনি? ভয় নয় তো কিসে বুক কেঁপেছিল? আমি কিছুই বলতে চাই না ঠাকুরপো। সতীশ কথঞ্চিত ঠান্ডা হইয়া বলিল, মাসিমা সেজন্য আমায় কিন্তু শাস্তি দিতে ছাড়েননি, কান মলে দিয়েছিলেন। মনে পড়লে এখনো সেজন্য কান লাল হয়ে ওঠে। মাসিমার উপর অভিমান করতে ইচ্ছা হয়। সুলতা আর দাঁড়াইয়া থাকিতে পারিল না। যেসব কথা তাহার মনে হইতে লাগিল, সতীশের সামনে দাঁড়াইয়া ভাবিতে গেলে সে মূর্ছিতা হইয়া পড়িবে। দ্রুত পদে সে উঠান পার হইয়া গেল। মনোরমার কাছে পৌঁছিবার পূর্বে দেখা হইল যাদবের সঙ্গে। সুলতার কুঞ্চিত ভ্রু দুটি সরল হইয়া উঠিল, মুখের ক্লিষ্ট ভাব মিলাইয়া গেল। তার মনে হইল আজ সারাদিন সকল কাজের ফাঁকে, সকল দুশ্চিন্তার আড়ালে ইহার সঙ্গই সে কামনা করিয়াছে। যে শূন্যতা সারাদিন তাহাকে আজ পীড়ন করিয়াছে, ইহার সহিত কথা কহিবার সুযোগ পাওয়া মাত্র তাহা ভরাট হইয়া গেল। আপনার অম্বল হয়েছে শুনলাম, এখন কমেছে? যাদবের স্বাস্থ্য সম্বন্ধীয় এই প্রশ্ন তাহার হাঁপ ছাড়ার মতো শোনাইল। তাহা লক্ষ্য না করিয়াই যাদব বলিলেন, অম্বল কমেছে? তুমি বুঝি মনোর খবর নিতে এলে ছোট বউ? ওর কান্নাও আজ কমেছে। এ সুখবর কাকা, মনো বড় বেশি কাঁদত। যাদব বলিলেন, ওটা দুর্বল মনের লক্ষণ। মনের জোর না থাকলে আনন্দ যেমন পঙ্গু হয়, শোক দুঃখে তেমনই হয় বাড়াবাড়ি। 1 মাসের ছেলের মরণ ছোঁয়াচে নয়। ও যে কেঁদে কেঁদে মরতে বসেছে সে রোগ ওর নিজের। ওর মনে আত্মনির্যাতনের প্রবৃত্তি আছে, মরণের প্রেরণা আছে। ছেলে মরার উপলক্ষটা ও কামনা করেছিল কিনা কে জানে। মেয়ের মর্মান্তিক বেদনা সম্বন্ধে যাদবের এই ভয়ানক মন্তব্যে সুলতা প্রীতিবোধ করিল। মেয়ের কান্নাকাটিতে যাদবের বিরক্তি যেন তারই ব্যক্তিগত লাভ। তবু অবিশ্বাসের ভান করিয়া মৃদু হাসির সঙ্গে সে বলিল, কি যে বলেন তার ঠিক নেই। অমন কামনা কেউ করে? করে না? তুমি কিছুই জানো না ছোট বউ। যাদব এক প্রকার অদ্ভুত হাসি হাসিলেন। মনে হইল তাহার বাক সংযম আজ একেবারেই মুছিয়া গিয়াছে। জীবনের সর্বাপেক্ষা নিভৃত, সর্বাপেক্ষা বিভৎস সত্যের সঙ্গে পরিচয় করাইয়া তরুণী বধূটিকে তিনি আজ ভীতা করিয়া তুলিতে চান। বলিলেন, জীবনের এদিকটা তোমার কাছে অন্ধকার ছোট বউ। বৈধব্যের রোমান্সের জন্য সব মেয়েই যে মনে মনে স্বামীর মৃত্যু কামনা করে, এটা বিশ্বাস করা তোমার পক্ষে কঠিন। সুলতার অভিজ্ঞতা কম নয়। চোখ নামাইয়া সংক্ষেপে সে শুধু বলিল, কঠিন নয়, বোধহয় কষ্টকর। তার চোখ দিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। যাদব তাহা দেখিতে পাইলেন। তাহার আঙুলগুলি কাঁপিতে আরম্ভ করিল। হঠাৎ তিনি কাঁচা পাকা দাড়ির মধ্যে অঙ্গুলি চালনা করিতে আরম্ভ করিলেন। দেখিয়া সুলতার মনে হইল আত্মসংযমের এই অতুলনীয় প্রসঙ্গের সঙ্গে তার যেন জন্ম জন্মান্তরের পরিচয়। একটা অবাস্তব কল্পনায় নিজের জীবনকে রূপকের রূপ দিয়া যাদবের পায়ে বিদায়ের প্রণামটা এখনই সারিয়া নেবার জন্য মন উন্মুখ হইয়া উঠিল। আকাশ গঙ্গার মতো শূন্য বাহিয়া ঝরিতে ঝরিতে এমনই একটি প্রাচীন মহাকালের জটায় একটি সুদীর্ঘ অবিচ্ছিন্ন বিশ্রামের কয়েক মুহূর্তব্যাপী সংক্ষিপ্ত ক্ষুদ্র অভিনয়। যাদব বলিলেন, মনোর সঙ্গে দেখা করে এসো, আমি আমার ঘরে রইলাম। মনোরমার সংবাদ কিছুই অসাধারণ নয়। কাঁদিতে গিয়া আজ চোখ এত জ্বালা করিয়াছে যে বারবার কলের জলে চোখ ধুইয়া সে চুপচাপ বিছানায় বসিয়াছিল। কয়েকদিনের শোকেই শীর্ণ বিবর্ণ হইয়া গিয়াছে। স্বাভাবিক সুরে কথা বলিবার চেষ্টা আজই বোধহয় তাহার প্রথম। বুকটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ভাই। এত জল খেয়েছি তা বলবার নয়, তবু তেষ্টা মিটছে না। এমন ঘুমেও ধরেছে আজ, সারাদিন কেবল ঢুলছি।
সুলতা সায় দিয়া বলিল, শরীরের ওপর অত্যাচার তো কম হয়নি। না, তা হয়নি। মনোরমা একটা রঙিন উলের টুপি হাতে তুলিয়া নিল। উদাসভাবে বলিল, কিন্তু তাছাড়া আমার বাঁচবার উপায় ছিল না ভাই। বুক ফেটে মরে যেতাম। খোকা তো শুধু আমার ছেলে হয়ে আসেনি, ওর মধ্যে আমি বন্ধু পেয়েছিলাম, সাথী পেয়েছিলাম, প্রেমিক পেয়েছিলাম। বিয়ের পর উনি যেমন নিরাশ্রয়ে প্রেম নিয়ে ভয় বিস্ময়ে আমার দিকে তাকিয়ে থাকতেন, তেমনইভাবে তাকাতে শিখেছিল। খোকা কাঁদলে আমার মনে হতো আমাকে জয় করবার চেষ্টায় উনি আবার মুখর হয়ে উঠেছেন। খোকার হাত গালে ঠেকলে ওর প্রথম দিনের স্পর্শ আমার মনে পড়ে যেত। রোমাঞ্চ হয়ে আমার সমস্ত শরীর ঘুমিয়ে পড়ত ভাই। সুলতা নীরবে শুনিয়া গেল। তাহার মনে হইল এমনিভাবেই সকলে নিজের আনন্দ বেদনাকে স্বতন্ত্র মৌলিক মনে করিয়া থাকে বটে। সে ছাড়া আর কোনো নারী যে কোনো কালে সন্তানকে স্বামীর প্রতিনিধি করিয়া ভালোবাসার অরাজক রাজ্যে শৃঙ্খলা আনিবার চেষ্টা করিয়াছে, মনোরমা তাহা ভাবিতেও পারে না। প্রথম পুত্রের মৃত্যু যে স্বামী পুত্র দুজনকে একসঙ্গে হারানোর মতো অসহ্য পৃথিবীতে মনোরমাই তাহা প্রথম জানিল। শোক দুঃখের আগাগোড়ায় এ বেদনা তাই চিরস্থায়ী। 30 বছর পরে স্বামীর যৌবনকালের ফটো দেখিয়া মনোরমার মনের ভিতর হুহু করিয়া উঠেবে। মনে হইবে এমনই মুখ, এমনই অতুল অতৃপ্তি হাসি নিয়া যে আজ তাহার নিজস্ব হইয়া থাকিত, সে গেল কোথায়? পুত্রবধূর মধ্যে পুনর্জন্ম নিতে সে কেন পারিল না? হায় ভগবান! সুলতার চমক ভাঙিল। বালিশে মুখ গুজিয়া মনোরমা আবার কাঁদিতে আরম্ভ করিয়াছে। যাদবের কাছে শেষ বিদায় নেওয়া হয় না। এ কান্নার ছোঁয়াচ মনে লাগাতে সুলতার সাহস পাইল না। এক পা করিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল। যাদব বলিলেন, কাল থেকে দুর্ভাবনা শুরু হবে ছোট বউ। আমি চলে যাব বলে? যাদব বিচলিতভাবে বলিলেন, আমার বাড়ি যদি তোমার বাড়ি হতো, 3 কাল অশান্তিতে কাটল, শেষের এই মহাকালটাও কি আমার তেমনই অশান্তিতে কাটবে? জীবনে একবার জট পাকালে আর ইতি নেই, ক্ষমা নেই। শেষ বেলায় আজ জোর বাতাস উঠিয়াছে। যাদবের দাড়িতে চাঞ্চল্য দেখা দেয়। একটা ক্যালেন্ডার পাখির পাখার মতো দেওয়ালে ঝাপটা মারে। সুলতার চোখ মিটমিট করিতে থাকে। যাদবের কোলে ন্যাকড়া জড়ানো যে ঝাপসা শিশুটি হাত পা নাড়িয়া খেলা করে একেবারে অন্তর্হিত হইয়া যাইবে আশঙ্কায় সুলতা ভালো করিয়া তাকাইতে পারে না। যাদব আবার বলিলেন, বাপের বাড়ি যেতে তোমার খুব ইচ্ছে করে ছোট বউ? খুব, একটুও করে না। বাপ নাই, বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা তার হইবে কেন? না গিয়া উপায় নাই, তাই যাওয়া। শরমার তাহাকে এখানে রাখিবেন না। এ সময় এ বয়সে নাকি স্বামীর কাছে থাকিতে নাই। তবে তোমায় একটা জিনিস দেখাই বাছা, বলিয়া পকেট হইতে যাদব ছোট একটা ফটো বাহির করিয়া সুলতার হাতে দিলেন। এখানে ওখানে পোকায় কাটিয়া দিয়াছে, লম্বালম্বি পাশাপাশি অজস্র আঁচড় পড়িয়াছে, কিন্তু এ যে একটি তরুণী বধূর ফটো তাহা সহজেই বুঝিতে পারা যায়। সুলতা ভালো করিয়া ঘুরাইয়া ফিরাইয়া দেখিল, 3.5 হাত মানুষকে 3 ইঞ্চি করিয়া ফেলা হইয়াছে। ম্লান আলো ছায়ার সামঞ্জস্যেই রক্তমাংসের পরিচয়। তবু সুলতার দৃষ্টি ভারী হইয়া উঠিল, এলোমেলো নিঃশ্বাস পড়িল। আমার প্রথম স্ত্রীর ছবি ছোট বউ, মরবার কয়েক মাস আগে নিজেই তুলেছিলাম, ভালো ওঠেনি। আপনার 2 বিয়ে? যাদব হাসিলেন। মনোরমা জানেন? জানেন বই কি, খুব ভালো করেই জানেন। সুলতার বুকের মধ্যে কেমন ভার বোধ করিতেছিল। চাপা গলায় সে বলিল, খুব ভালো করে জানেন কেন? হ্যাঁ, শান্তি বেঁচে থাকলে আজ মনোর মার চেয়ে বুড়ো হয়ে যেত, কিন্তু মরে গিয়ে সে আমার মনে নতুন বউ হয়েই বেঁচে আছে। এ কি মনোরমা টের পায় না বাছা? এই সেদিন আমায় কবিত্ব করে বলেছিল, মরে যাওয়ার পর মানুষের বয়স আর বাড়ে না। এ বড় আশ্চর্য গো, এ বড় অন্যায়। সুলতা সন্দিগ্ধভাবে বলিল, কবিত্ব করে নয়। না, তাহলে নিজের কথায় নিজেইও আঁতকে উঠত। 23 বছরের অভিজ্ঞতা। যাদব খানিকক্ষণ নীরব হইয়া রহিলেন। সুলতার মনে হইল কাঁচা পাকা গোঁপদাড়ির আড়ালে ঠোঁট দুটি কাঁপিতেছে। একটা অস্বাভাবিক উত্তেজনা তাহার মাথার মধ্যে দপদপ করিতে লাগিল। পাশে গিয়া বসা যায় না?
দাড়ি ফাঁক করিয়া দেখা যায় না ঠোঁট দুটি কাঁপিতেছে কিনা। প্রাচীন যন্ত্রে আত্মার বাণী এমন ক্ষীণ মুমূর্ষু কেন ভাবিয়া সুলতার কান্না আসিবার উপক্রম হইল। যাদব বলিলেন, মনোর মার সংসারের বাইরে আমার স্থান ছোট বউ। শান্তির সঙ্গে সুখ দুঃখের সম্পর্ক যেখানে শেষ হয়েছিল সেইখানে। মনোর মা আমার নাগাল পায় না। আমি 23 বছর পিছিয়ে পড়েছি। ওর কি সহজ দুঃখ জীবনে। সুলতা তাহা জানে। মাসের পর মাস কাটিয়া যায়, দিনে যে কতবার এ বাড়িতে আসে ঠিক নাই, কিন্তু মনোর মার দেখা মেলে কদাচিৎ। নিজের সংসারের কোনখানে যে তিনি নিজেকে গোপন করিয়া রাখেন খুঁজিয়া বাহির করিতে হয়। 108 রুদ্রাক্ষের মালা নিয়া তিনি কেবলই জপই করেন সারাদিন একান্তে। 107টি রুদ্রাক্ষের পর প্রথমটি আবার ফিরিয়া আসে। গ্রহে গ্রহে পা দিয়া সমস্ত বিশ্ব ঘুরিয়া আসিয়া তিনি বোধহয় বিশ্ব দেবতাকেই প্রণাম করেন। সহজ বিশ্ব দেবতা নন, সেই আদিম প্রেমিক। পৃথিবী যখন মাটির ঢেলা, মানুষ যখন খেলার পুতুল, তখন যে সহস্র শীর্ষ বিরাট পুরুষকেই একমাত্র ভালোবাসিতে পারা যায়। সুলতার মুখের বিবর্ণতা নিরীক্ষণ করিয়া যাদব বলিলেন, বিদায় নিতে এসেছিলে সে কথা তোমার বোধহয় স্মরণ নেই ছোট বউ। নির্বোধের মতো মুখ করিয়া সুলতা বলিল, না, ভুলে গিয়েছিলাম, কিন্তু বেলা আর নেই, শাশুড়ি হয়তো ওদিকে রাগ করবেন। সুলতা নীরবে উঠিয়া দাঁড়াইয়া প্রস্থানের উদ্যোগ করিল। দরজার কাছে পৌঁছিলে পিছন হইতে যাদব বলিলেন, সাবধানে থেকো ছোট বউ, শরীরের যত্ন নিও বলিয়া ঘন ঘন দাড়ির মধ্যে আঙুল চালাইতে আরম্ভ করিলেন। বারান্দায় পা দিয়া সুলতা দেখিতে পাইল রুদ্রাক্ষের মালা হাতে মনোর মা চিত্রার্পিতের ন্যায় এক পাশে দাঁড়াইয়া আছেন। ঈষৎ স্থূল দেহে, গরদের শয্যা, চওড়া করিয়া সিঁদুর পড়িতে পড়িতে সিঁথি রক্তাক্ত টাকের মতো প্রশস্ত হইয়া উঠিয়াছে। সুলতা তাহাকে প্রণাম করিল। আঙুলের ডগায় তাহার চিবুকে স্পর্শ আনিয়া চুম্বন করিয়া মনোর মা বলিলেন, বেটা কোলে ভালোই ভালোই ফিরে এসো মা। সকলে ভিড় করিয়া বিদায় দেয়। পঞ্চু মরার মতো হাসে। সুচিত্রা সকলের পিছনে আড়াল খুঁজিয়া নেয়। সরমার মুখের দিকে চাহিয়া সতীশের চোখে পলক পড়ে না। সুমিত্রা উদাসভাবে পথের গ্যাসের আলোটার দিকে চাহিয়া থাকে। হেমন্ত সকলের অগোচরে কি একটা ইশারা করে। লজ্জার ভান করিয়া সুলতা মুখ ফিরাইয়া নেয়। ওঠা নামার সময় সাবধানতা অবলম্বনের জন্য যাদব সুলতার দাদাকে নানাবিধ উপদেশ দেন। গাড়িতে বসিয়া সুলতা অনুপস্থিত মনোরমা ও তাহার মার কথা ভাবে। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।